বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। দণ্ডবিধি আইনে আজকে রিভিশন ক্লাস, খেয়াল করি সবাই। ইতিমধ্যে আমরা দণ্ডবিধি আইনের অনেকের হয়তো একটু ছোটখাটো ভুল ছিল বা জানার কিছু একটা লেকেন্স ছিল, যে না একটু বেশি জানা দরকার, বা এই ধারাটার মধ্যে কিছু কিছু ভুল বা আমরা ভুল করে আসছি ইতিমধ্যে, সেগুলো হয়তো বা একটু রিভিশন করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা জেনেছি। ধন্যবাদ সবাইকে। আমরা দেখি দণ্ডবিধি আইন যা প্রণীত হয়েছে 1860 সাল। 1860 45 নম্বর আইন, যেখানে 6 অক্টোবর 1860 সালে প্রকাশিত হয়। অধ্যায়, সর্বমোট অধ্যায় হচ্ছে 23টি। সর্বমোট অধ্যায় 23টি। যেখানে আমরা এক ধারাতে এগুলো জানি, শিরোনামের বিষয় জেনেছি, সমগ্র বাংলাদেশে এই আইন কার্যকর হবে। পাশাপাশি আমরা দুই ধারায় দেখতে পাই, বাংলাদেশে এই আইন কার্যকর হওয়ার পাশাপাশি বাংলাদেশে যে নাগরিক যারা আছেন, বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে বলবৎ দণ্ডবিধি আইন অনুযায়ী যে কার্য করলে অপরাধ বা না করলে অপরাধ, আমরা ইতিমধ্যে জেনেছি অপরাধের সংজ্ঞা। সেই অপরাধের বিষয়ে আমরা দেখতে পাই বাংলাদেশি যে নাগরিক আছে তাদের জন্য বাংলাদেশে কৃত অপরাধের দণ্ডের বিষয়ে বলা আছে দুই ধারায়। অর্থাৎ বাংলাদেশি নাগরিক যারা আছে তারা যদি কোনো প্রকার অপরাধ করেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই তাদেরকে দণ্ডের বিধান দুই ধারায় বলা আছে, যে বাংলাদেশি নাগরিকের জন্যই এই আইনটা প্রযোজ্য। বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশে বলবৎ দণ্ডবিধি আইনের কোনো অপরাধ করে তাকে এই ধারায় দণ্ড দেওয়া হয়। দেন আমরা তিনে জেনেছিলাম, খেয়াল করি 3 এবং 4 আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স, ইতিমধ্যে আমরা জেনেছি। তো আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগের ক্ষেত্রে দুইটা বিষয়। একটা আমরা দেখি যে বাংলাদেশি কোনো জনগণ বিদেশে গিয়ে যদি কোনো অপরাধ করে, তাকে আমরা বাংলাদেশের সাজার আওতায় আনতে পারি। এটা হচ্ছে 3 ধারায়। বাট বাংলাদেশি নাগরিক বিদেশে যাচ্ছে, অন প্রসেস গোয়িং অন, যারা কন্টিনিউ যাচ্ছেন জাহাজে বা বিমানে অবস্থানরত, যাওয়া কালে অবস্থানরত, তারা যদি কোনো অপরাধ করে প্রতিমধ্যে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 4 ধারায় তাকেও সাজার আওতায় আনা যায়। দেন আমরা পড়েছিলাম 5 ধারায়, মনে আছে কিনা, যে এই দণ্ডবিধি আইন প্রণীত হওয়ার কারণে অন্য কোনো আইন যদি থাকে সে আইনগুলো কোনোভাবে ল্যাপস হবে না। অন্য যত আইন আছে সে আইনগুলো তাদের মতো কাজ করবে, তবে দণ্ডবিধি আইনটা দণ্ডবিধি আইনের মতো সগৌরবে চলবে। তাহলে অর্থাৎ দণ্ডবিধি আইন প্রণয়ন হওয়াতে অন্য কোনো আইনের উপর এই আইন ব্যত্যয় ঘটবে না বা প্রভাব ফেলবে না, যা আমরা 5 ধারায় জেনেছি। 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রথম অধ্যায় পর্যন্ত জেনেছিলাম। দ্বিতীয় অধ্যায় আমরা জানলাম সাধারণ ব্যাখ্যা সমূহ। 6 থেকে 52 ক পর্যন্ত দ্বিতীয় অধ্যায়। এক্ষেত্রে আমরা ব্যতিক্রম সমূহ প্রযোজ্য হবে বলতে বোঝানো হয়েছে সাধারণ ব্যতিক্রম, যে বিশেষ ব্যতিক্রম পড়বো সামনে পড়ে, ইতিমধ্যে পড়েছি, সে ব্যতিক্রম সমূহ, যেখানে যে ব্যতিক্রমের কথা বলা আছে দণ্ডবিধি আইনের অপরাধের ক্ষেত্রে সে ব্যতিক্রম প্রযোজ্য হবে, এই কথাটা বলা আছে 6 ধারায়। আপনারা খেয়াল করবেন, আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন পরীক্ষাতে প্রশ্ন দেয় যে দণ্ডবিধি আইনের ব্যতিক্রম সমূহ, দণ্ডবিধি আইনের যে অপরাধ সমূহ আছে অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার জন্য নির্দেশনা বা বিধিবিধান আমরা দেখতে পাই 6 ধারায় বলা আছে। আর সাথে আমরা দেখতে পাই ইতিমধ্যে যে সংজ্ঞাগুলোর বিষয়ে আমরা জেনেছি, সেই সংজ্ঞাগুলো প্রত্যেকটা অপরাধের সাথে এই এই শব্দটা থাকলে এই সংজ্ঞায় ব্যবহৃত হবে, যা আমরা 7 ধারায় জেনেছি। 8-এ জেনেছিলাম লিঙ্গ, বচন, নয়, দেন নরনারী বা পুরুষ এবং নারীর ক্ষেত্রে আমরা জেনেছি 10। নট নেসেসারি ফর ইউ, বাট আমরা জানার জন্য শুধু জানলাম। 11 ধারায় জেনেছিলাম ব্যক্তি, 11 ধারায় ব্যক্তি। 12 ধারায় জেনেছি জনগণ। দেন 14 ধারায় রাষ্ট্রীয় কর্মচারী, আর 21 ধারার ক্ষেত্রে সরকারি কর্মচারী, দুটোর মধ্যে পার্থক্য। 14 ধারায় রাষ্ট্রীয় কর্মচারী আর 21 ধারায় হচ্ছে সরকারি কর্মচারী। আমরা একটু ছোট্ট করে শুধু জানবো, সরকারি কর্তৃত্ব বলে বাংলাদেশে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তাই রাষ্ট্রীয় কর্মচারী বলে বিবেচিত। সরকারি কর্তৃত্ব বলে বাংলাদেশে বহাল বা নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় কর্মচারী। কত ধারায় বলছে? 14 ধারায় বলছে। আর সরকারি কর্মচারী কাকে বলে? 1 থেকে একদম 12 পর্যন্ত, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত পর্যন্ত সুনির্দিষ্ট ক্যাটাগরির অফিসার দেওয়া আছে, যা সরকারি কর্মচারী বলে অবহিত করা হচ্ছে। সরকারি কর্মচারী বলে ইতিমধ্যে আমরা জেনেছি সেনা, নৌ, বিমান, পুলিশ অফিসার। এছাড়া সর্বশেষ জেনেছিলাম মিউনিসিপাল কমিশনার, তিনিও সরকারি কর্মচারী বলে অবহিত করা হয়ে থাকে 21 ধারা অনুযায়ী। এছাড়া আমরা 17তে সরকার জেনেছি, 19-এ বিচারক এবং 20-এ বিচারালয়ের বিষয়ে ক্লিয়ার হয়েছিলাম। দেন আমরা দেখতে পাই 22 ধারার ক্ষেত্রে, খেয়াল করি সবাই, 22 ধারায় 22 ধারা আমরা জেনেছি অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি, যে সম্পত্তি সমূহ ভূমির সাথে স্থায়ীভাবে যুক্ত নয়, সেগুলোকে অস্থাবর সম্পত্তি বলে অবহিত করা হয়। 22 ধারা আমরা জেনেছিলাম। অন্যায় ক্ষতি, অন্যায় লাভ, অসাধু ভাবে বা কাউকে
আমরা দেখতে পাই অবৈধভাবে কোনো কিছু যদি লাভ করেন সেটাই অন্যায় ক্ষতি, অন্যায় লাভ বলে অবৈধ করা হচ্ছে। অসাধুভাবে 24 ধারায়, 25 ধারা আমরা জেনেছি প্রতারণামূলক ভাবে। আর 26 আমরা জেনেছি বিশ্বাস করার কারণ। বিশ্বাস করার কারণ, কোনো ব্যক্তি কোনো বিষয়ে বিশ্বাস করার জন্য তার উপর যথেষ্ট বিশ্বাসের কারণ থাকলে সেটাই বিশ্বাস করার কারণ বলে অভিহিত করা হয়। আমরা 26 ধারায় জেনেছি। আর 27 ধারায় বলেছিলাম চাকর, ভৃত্য অথবা স্ত্রী তারা যদি স্ত্রীর ক্ষেত্রে নিজ স্বামী, আর চাকর ভৃত্যর ক্ষেত্রে তাদের মালিকের সম্পত্তি যদি তাকে দিয়ে দেওয়া হয় রাখার জন্য, আর সেই সম্পত্তি যিনি দেওয়া অপসারণ করেন, সেটা আমরা দেখতে পাই স্বামীকে না জানিয়ে, মালিককে না জানিয়ে অপসারণ করাটাকেই চুরি বলে অবৈধ করা হচ্ছে। যদিও স্ত্রীর কাছে স্বামীর টাকা বৈধ, তথাপিও স্বামীকে না জানিয়ে নেওয়া যাবে না। যদি নিয়ে থাকে অপসারণ করে, সেটা চুরি বলে অবৈধ করা হয় 27 ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছি 28 ধারায় নকলকরণ, 29-এ দলিল এবং 30-এ মূল্যবান জামানত। ছোট্ট করে একটু জানবো, প্রত্যেকটা কাগজের হুবহু কপিকে নকলকরণ বলা হয়, যা আমরা 28 ধারায় জেনেছিলাম। 29 ধারায় জেনেছি দলিল, অক্ষর বা চিহ্ন দ্বারা প্রকাশিত বস্তু বা বিবরণকে আমরা দেখতে পাই দলিল বলে অভিহিত করা হয়। আর মূল্যবান জামানত, এক্ষেত্রে আমরা মূল্যবান জামানত বলতে আমরা জেনেছি যে বরাত চিঠির উল্টো পিঠে যে স্বাক্ষর, এবং সেই স্বাক্ষর দ্বারা যদি কোনো কিছু প্রতিষ্ঠা করা হয়, সেটাকে মূল্যবান জামানত বলে অবহিত করা হয়। সুনির্দিষ্ট একটা স্বাক্ষরটাও মূল্যবান জামানত, কারণ এই স্বাক্ষরের মাধ্যমে সম্পত্তির মালিকানা পরিবর্তন হতে পারে, যা আমরা 30 ধারার মধ্যে জেনেছিলাম। আর 31 ধারায় উইল, উইল শব্দের অর্থ কি? ইচ্ছাপত্র। যে ক্ষেত্রে আমরা দেখেছি উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাপত্র 31 ধারা অনুযায়ী। দেন আমরা চলে গেছিলাম 34 এবং 35। 34 ধারায় জেনেছিলাম অপরাধমূলক কার্য করার জন্য, অপরাধমূলক কার্য করার জন্য একই উদ্দেশ্যে যদি যতজন যায় প্রত্যেকেরই অপরাধী হবে 34 ধারা অনুযায়ী। অপরাধজনক ইন্টেনশন নিয়ে প্রত্যেকের মনের মধ্যে অপরাধজনক ইন্টেনশন থাকবে। বাট আমরা 35 ধারায় জেনেছিলাম অপরাধজনক ইন্টেনশন একজনের, বা সাথে যদি যায় 5 জন, প্রত্যেকে অপরাধী হবে, যদিও বাকি 4 জনের মধ্যে অপরাধজনক ইন্টেনশন নাই। কত ধারায় জেনেছি আমরা? 35 ধারায় জেনেছি। দেন আমরা 36 ধারায় জেনেছিলাম কোন কার্য অর্ধেক করা অথবা না করা এর মাধ্যমে যদি কাউকে ক্ষতিগ্রস্ত করা হয়, কাউকে মৃত্যু ঘটানো হয়, কাউকে আঘাতপ্রাপ্ত করা হয়, সেটা অপরাধ হবে। আবার কোন একটা কাজ করার জন্য 2 জন, 3 জন, 4 জন ব্যক্তি যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতাটাও অপরাধ বলে বিবেচিত হবে 37 ধারা অনুযায়ী। আর 38 ধারায় জেনেছিলাম যিনি বিষ প্রয়োগ করলেন, যিনি বিষ আনলেন, যিনি অপরাধটা সংগঠন করলেন, 3 জনে অপরাধী হবে, তবে ক্ষেত্র মধ্যে ভিন্ন ভিন্ন সাজার বিষয় বলা আছে 38 ধারায়। আর 39 ধারা আমরা জেনেছি স্বেচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে আপনি যে কাজটা করেছেন সেটার মধ্যে প্রপারলি মনের যে ইচ্ছা, আমরা জেনেছিলাম কিনা অপরাধ করার জন্য। অপরাধ করার জন্য যে স্তর, কয়টা স্তর থাকে আমরা জেনেছি? 4টা স্তর থাকে। অপরাধ করার জন্য কয়টা স্তর? 4টা স্তর। মেন্স রিয়া পড়েছিলাম আমরা কোন কার্য করার জন্য মনের যে ইচ্ছা, অভিব্যক্তি, ইচ্ছা। দেন আমরা জেনেছি কোন একটা অপরাধ করার জন্য কার্য করা, প্রচেষ্টা করা, সংগঠন করা। এই যে অপরাধ করার স্তর 4টা স্তর, সেক্ষেত্রে প্রথমে একটা বিষয় হচ্ছে ইচ্ছাটা মনের মূল বিষয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই 39 দ্বারা ইচ্ছাকৃত ভাবে কথাটা বলা আছে। আর অপরাধের বিষয়ে জেনেছি 40 দ্বারা, যে ক্ষেত্রে অপরাধ জেনেছি কোন কার্য করলে, যে কার্য করলে আইনে শাস্তির বিধান আছে, যে কার্য না করলে আইনে শাস্তির বিধান আছে, সেটাকে আমরা অপরাধ বলে অবহিত করতে পারি 40 ধারা অনুযায়ী। বিশেষ আইন বলেছিলাম সুনির্দিষ্ট বিষয়ের প্রতি, যেমন মাদকদ্রব্য আইন সুনির্দিষ্ট বিষয়, ফরমালিন আইন সুনির্দিষ্ট বিষয়, এগুলোকে বিশেষ আইন বলে অবহিত করা হয়। আর স্থানীয় আইন হচ্ছে সুনির্দিষ্ট এলাকার জন্য 42 ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছিলাম ক্ষতি, জীবন, মৃত্যু 44, 45, 46। এখানে বলেছিলাম নট নেসেসারি ফর আস, বাট আমরা শুধু জানলাম, কারণ 5টা দ্বারা জেনেছি, একটা দ্বারা জানি নাই, যদি হঠাৎ করে কনফিউশন হয় যে এর ভিতরে কি আছে, দ্যাটস ওয়াই এগুলো একটু জানা। পশু, জলযান, বৎসর, মাস, ইটস অ্যানাদার থিংস, এটা আমাদের দরকার নাই। 47, 48, 49 পশু, জলযান, পশু, জলযান, বৎসর, মাস। দেন আমরা জেনেছি ধারা, 50 ধারায় ধারা। আর 51 ধারায় পড়েছিলাম শপথ, শপথনামা। 52 ধারায় সরল বিশ্বাস, ইটস ইম্পর্টেন্ট ফর ইউ, সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস 52 ধারায়। এবং 52 কতে আমরা জেনেছি আশ্রয় দান। একটু মনে করেন, আপনাদেরকে যখন এই আশ্রয় দান পড়ায় বলেছিলাম যে সন্ত্রাস বিরোধী আইনে আশ্রয় দান আর দণ্ডবিধি আইনে আশ্রয় দান একটু পার্থক্য আছে। দণ্ডবিধি আইন অনুযায়ী আশ্রয় দান বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র
শুধুমাত্র স্বামী স্ত্রীকে বোঝানো হয়েছে, বাট আমরা দেখতে পাই সন্ত্রাস বিরোধী আইনে 6 শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়েছে। কয় শ্রেণীর ব্যক্তি? 6 শ্রেণীর ব্যক্তি। 14 ধারায় বলছে। কার কার কথা বলছে? স্বামী স্ত্রী, পুত্র কন্যা, আর হচ্ছে বাবা মা। কত ধারায় বলছিল? 14 ধারায় বলছিল। তাহলে পার্থক্য আছে। যদি সন্ত্রাস বিরোধী আইন ইন্ডিকেট করে দেয় তাহলে 6 শ্রেণী হবে, আর যদি দণ্ডবিধি আইন উল্লেখ করে দেয় 2 শ্রেণী হবে। মনে থাকবে, 2 শ্রেণী হবে। দেন আমরা দেখতে পাই, খেয়াল করি সবাই, তৃতীয় অধ্যায়ে চলে যাব। 53 থেকে 75 ধারা। তৃতীয় অধ্যায় 53 থেকে 75 ধারা। খেয়াল করেন তো, 53 ধারায় জেনেছিলাম দণ্ড কত প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, আরেকটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আরেকটা হচ্ছে শুধু কারাদণ্ড। এই শুধু কারাদণ্ড 2 প্রকার, একটা সশ্রম আর একটা বিনাশ্রম। দেন আমরা দেখতে পাই পঞ্চম দণ্ড হিসাবে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত। আর এই চতুর্থ দণ্ড হিসেবে আমরা দেখতে পাই অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, শুধু কারাদণ্ড, আর অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত, এই হচ্ছে 5 শ্রেণীর দণ্ডের কথা বলা আছে 53 ধারা অনুযায়ী। 54 এবং 55-তে বলেছিলাম 54 এবং 55 ইকুয়াল টু ফৌজদারি কার্যবিধানে 402। সরকার কোন কোন ক্ষেত্রে দণ্ড রদবদল অথবা মওকুফ করতে পারেন? আমরা দেখতে পাই সরকার দণ্ড রদবদল করতে পারেন। ফৌজদারি কার্যবিধিতে হচ্ছে রদবদলের বিষয়ে বলা আছে 402, আর মওকুফ স্থগিতকরণ 401 বলা আছে। তাহলে এক্ষেত্রে আমরা 54-55-তে দেখবো দণ্ড হ্রাসকরণ, দণ্ড হ্রাসকরণ বা পরিবর্তন। মৃত্যুদণ্ড হ্রাসকরণ বা পরিবর্তন 54 ধারায়, এবং কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ 55 ধারায়। এই দুইটার বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতা 55 পথে বলা আছে। তাহলে দণ্ডবিধি আইনের 54 ধারায় মৃত্যুদণ্ড হ্রাসকরণ বা রূপান্তর, আর 55 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ বা রূপান্তর। 55 কতে আমরা দেখতে পাই এই ক্ষমতাটা রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে 54-55 হচ্ছে সরকারের ক্ষমতা, আর 55 ক হচ্ছে রাষ্ট্রপতি মহোদয়ের ক্ষমতা। দেন আমরা দেখতে পেয়েছি 57 ধারায় দণ্ডের ভগ্নাংশ। যাবজ্জীবন কারাদণ্ড যদি কাউকে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যাবজ্জীবন কারাদণ্ডের জন্য 57 ধারা অনুযায়ী কত বছরের কথা বলা আছে? 30 বছর। কত বছর? 30 বছর। যে ক্ষেত্রে এই কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে অর্ধেক সশ্রম অর্ধেক বিনাশ্রম হতে পারে 60 ধারার বিধিবিধান অনুযায়ী। কাউকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো, 10 বছর পুরোটাই সশ্রম হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। অর্ধেক সশ্রম অর্ধেক বিনাশ্রম। বিধান কত? 60 ধারার বিধান। 64 ধারা জেনেছি জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিতে পারেন। যে ক্ষেত্রে আপনি জরিমানার অর্থ দিতে পারতেছেন না, আপনাকে কারাদণ্ড দিবে। কত ধারায়? 64 ধারায়। 65 ধারা থেকে পরীক্ষাতে আসছিল কারাদণ্ড এবং জরিমানা দণ্ড উভয় দণ্ডে যদি দণ্ডিত হন সেক্ষেত্রে জরিমানা দণ্ড প্রদান করতে না পারলে কি পরিমাণ কারাদণ্ড হয়? আমরা ইতিমধ্যে জেনেছি 1/4 কারাদণ্ডের কথা রয়েছে। 1/4 কত ধারায়? 65 ধারায়। এছাড়া আমরা জেনেছি জরিমানা অনাদায়ে কারাদণ্ডের শ্রেণী। জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম 67 ধারা অনুযায়ী। জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম 67 ধারা অনুযায়ী। আর জরিমানা প্রদান করলে কারা মুক্তি পাবে কত ধারায়? 68 ধারা। এ হচ্ছে আমাদের কারাদণ্ডের শ্রেণী। দেন আমরা দেখতে পাই যদি কাউকে জরিমানা দণ্ড দেওয়া হয় তাকে সে জরিমানার অর্থ প্রদানের বিষয়ে আমরা দেখি 70 ধারায় বলা আছে 6 বছরের মধ্যে দিতে পারবে। কত বছর? 6 বছর। এইগুলো কিন্তু এমসিকিউর বিষয়, বারবার বলে রাখি। তাহলে জরিমানার অর্থ কত বছরের মধ্যে দেওয়ার বিধান রয়েছে? 70 ধারা অনুযায়ী 6 বছরের মধ্যে। আর 73 এবং 74 আমরা জেনেছিলাম নির্জন কারাবাস সর্বোচ্চ হবে 3 মাস 74 ধারা, আর একাধিক্রমে সর্বোচ্চ 14 দিন সেটা বলা আছে 74 ধারা। আর বর্ধিত দণ্ডের বিষয় জেনেছি 75 ধারায়। দণ্ডবিধি আইনের কোন কোন অধ্যায়ের অপরাধ করতে হয়? আমরা 75 ধারায় দেখি দ্বাদশ এবং সপ্তদশ দুইটা অধ্যায়ের অপরাধ করার পর 3 বছর পর্যন্ত দণ্ডে, 3 বছরের অধিক যদি দণ্ড পাওয়ার পর আবারও একই অপরাধ করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই আপনার দণ্ড রয়েছে 10 বছর, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। কত ধারায়? 75 ধারায়। আর এই যে বর্ধিত দণ্ড যদি কোথাও আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা বিধি ব্যবহার করব 450 458। 450 458 এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। দেন আমরা দেখতে পাই চতুর্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম সমূহ 76 থেকে 106। এর মধ্যে অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম 76 থেকে 95, আর 96 থেকে আমরা জেনেছি
96 থেকে 106 পর্যন্ত বিশেষ ব্যতিক্রমের আওতাভুক্ত। এখন আমরা একটু খেয়াল করি, ইতিমধ্যে আমরা পড়েছিলাম সরকারি কর্মচারী যদি আইন বলে বাধ্য হয়ে ভুল ধারণাবশত কোনো কার্য করে সেটা অপরাধ হবে না 76 ধারায়। আর জনগণ যদি আইন বলে বাধ্য হয়ে কোনো কার্য করে যাহা অপরাধ বলে বিবেচিত হবে না 79 ধারায়। এছাড়া জেনেছিলাম বিচারকের কার্য অপরাধ নয়, কত ধারা অনুযায়ী? 77 ধারায়। বিচারক যে নির্দেশনা দিবেন সে নির্দেশনা অনুযায়ী জল্লাদ যদি কোনো কাজ করে বা অন্য কোনো কর্মচারী যদি কাজ করে সেটা অপরাধ হবে না 78 ধারায়। তাহলে সরকারি কর্মচারী 76, বিচারক 77, তার নির্দেশনে কর্মচারী 78, আর জনগণের বিষয়ে বলা আছে 79 ধারায়। এগুলো হচ্ছে কৃতকাজ অপরাধ নয়। দেন আমরা দেখতে পাই আইনানুগ কার্যে দুর্ঘটনা ঘটলে অপরাধ বলে বিবেচিত হবে না কুঠারিয়া কাঠ দিয়ে কাঠ কাটা, কত ধারা অনুযায়ী? 80 ধারা অনুযায়ী। বৃহত্তর ক্ষতির স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি অপরাধ হবে না। আমরা আইনের ভাষা যদি দেখতে পাই, অপরাধজনক উদ্দেশ্য ব্যতি রেখে ক্ষতি ক্ষতি রোধের উদ্দেশ্যে, অপরাধজনক উদ্দেশ্য ব্যতি রেখে ক্ষতি রোধের উদ্দেশ্যে কৃত 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 ক্ষতি সাধন অপরাধ বলে বিবেচিত নয়, কত ধারা অনুযায়ী? 81 ধারা অনুযায়ী। আর 82-83 জেনেছিলাম 9 বছরের কম বয়স্ক কোনো শিশু, কত বছর? 9 বছরের কম বয়স্ক কোনো শিশু কাজ করলে কোনোভাবেই অপরাধ হবে না 82 ধারায়। আর 9 থেকে 12 হলে পরিণত বুদ্ধি সম্পন্ন হলে অপরাধ হবে, পরিণত বুদ্ধি সম্পন্ন না হলে অপরাধ হবে না 83 ধারা অনুযায়ী। দেন আমরা জেনেছি 84 ধারায়, আমরা 84 ধারা পড়ার সাথে সাথে 98 ধারাটা পড়েছিলাম, মনে আছে কিনা? পাগলের কার্য আনসাউন্ডলেস, আনসাউন্ডলেস, একটু একটু ইংরেজি জানবেন। পাগলের কার্য আনসাউন্ডলেস অর্থ কি? অসুস্থতা। আনসাউন্ডলেস যিনি, পাগল যিনি, তার কার্য অপরাধ বলে বিবেচিত হবে না 84 ধারা অনুযায়ী। আর এই পাগলের কার্যের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে সেটা অপরাধ হবে না 98 ধারা অনুযায়ী। দেন আমরা 85-তে জেনেছিলাম অনিচ্ছাকৃত ভাবে যদি মাতাল হন, সে মাতাল হয়ে কোনো কার্য করলে অপরাধ হবে না 85 ধারায়। তবে ইচ্ছাকৃত মাতাল হয়ে কোনো কাজ করলে সেটা অপরাধ হবে 86 ধারা অনুযায়ী। এছাড়া জেনেছিলাম বিনা উদ্দেশ্যে মৃত বা মারাত্মক আঘাত ঘটতে পারে বলে না জেনে সম্মতিক্রমে কার্য। আবার এক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে হলেও জেনে শুনে যদি সম্মতি দেন সেটা অপরাধ হবে না। যেমন খেলার ক্ষেত্রে যদি কোনো আঘাত লাগে, বল মাথায় লাগলো, মারা গেলেন, সেটা অপরাধ হবে না, কত ধারায়? 87 ধারা অনুযায়ী। আর 88 এবং 92 মধ্যে একটা পার্থক্য মনে আছে কিনা? 88 এবং 92, যে ক্ষেত্রে আমরা জেনেছি মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ব্যতি রেখে, মৃত্যু ঘটাবার উদ্দেশ্য ব্যতি রেখে সংশ্লিষ্ট ব্যক্তির উপকারার্থে সরল বিশ্বাসে সম্মতি ক্রমে কাজ, সে ব্যক্তি সম্মতি দিতে পারতেছে, কত ধারায় হবে? সম্মতি ক্রমে হচ্ছে 88 ধারায়। সম্মতি ব্যতি রেখে অপরাধ হবে না 92 ধারায়। আর অভিভাবকের সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা অপরাধ হবে না 89 ধারায়, কত ধারায়? 89 ধারায়। আবার অভিভাবক নিজে যদি রাত 12টা বাজে 1টা বাজে অসুস্থ, তার ছেলে অসুস্থ হয়ে গেছে, নিজে সরল বিশ্বাসে কোনো ওষুধ খাওয়ালো তার বাচ্চাকে, সে কাজে যদি তার বাচ্চা মারা যায় সেটা অপরাধ হবে? অপরাধ হবে না, কত ধারা অনুযায়ী? 89 ধারা অনুযায়ী। আর আমরা 91 ধারাতে জেনেছিলাম সামান্য পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে সাধারণ ব্যতিক্রম প্রযোজ্য হবে না। আপনি মনে করতেছেন যে এখানে গেলে ঝামেলা হইতে পারে, তথাপিও গিয়ে কার্যটা করছেন সুযোগ নেওয়ার জন্য, সেটা অপরাধ, আইন অনুযায়ী অপরাধ হবে। সামান্য পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকলে সাধারণ ব্যতিক্রমের আওতায় আপনি নিজেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া আমরা 92 ধারা জেনেছিলাম সম্মতি কার সম্মতি সম্মতি বলে বিবেচিত হবে না। খেয়াল করেন সবাই, 92 ধারাতে ইতিমধ্যে আমরা জেনেছি যে যিনি মারা যাচ্ছেন তার সম্মতি ব্যতি রেখে যদি কোনো কার্য করা হয়, যে ক্ষেত্রে সে কার্যটা হচ্ছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য, উপকারার্থে, সরল বিশ্বাসে, সেটা অপরাধ বলে বিবেচিত নয়। 93 ধারা জেনেছিলাম সরল বিশ্বাসে, খেয়াল করেন সবাই, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, অ্যাটেনশন প্লিজ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ নয়। আপনি যে কাজটা করতেছেন টোটালি সরল বিশ্বাসে, আপনি সংবাদটা দিচ্ছেন সরল বিশ্বাসে, এক্ষেত্রে কেউ আপনার সংবাদ শুনে মারা গেলে অপরাধ হবে না 93 ধারায়। আর 94 ধারার মধ্যে আমরা জেনেছি হুমকির ফলে বাধ্য হয়ে কয়টা কাজ করতে পারবেন না? 2টা কাজ। একটা হচ্ছে কাউকে, আপনাকে মৃত্যুর হুমকি দিলে অন্যজনকে মৃত্যু ঘটাতে পারবেন না, আপনাকে মৃত্যুর হুমকি দিলে অপরজনকে রাষ্ট্র বিরোধী কোনো অপরাধ করানোর সহায়তা করা যাবে না। 2টা কাজ করা যাবে না, একটা হচ্ছে মৃত্যু ঘটানো আর একটা হচ্ছে রাষ্ট্র বিরোধী অপরাধ। আর
এছাড়া অন্য কোনো অপরাধ আপনি হুমকির মাধ্যমে যদি করে থাকেন, তাহলে আমরা দেখতে পাই অপরাধ বলে বিবেচিত নয়। তাহলে আমরা ইতিমধ্যে 90 ধারাটা একটু খেয়াল করি। আবার 90 ধারাতে বলেছিলাম অসম্মতি। সম্মতি কার সম্মতিটা সম্মতি বলে বিবেচিত নয়। ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে কোন প্রদত্ত সম্মতি সম্মতি বলে বিবেচিত হবে না। মস্তিষ্ক বিকৃতির সম্মতিও সেটা সম্মতি বলে বিবেচিত হবে না। কত ধারায়? 90 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পেয়েছি সর্বশেষ বিষয় হচ্ছে 95 ধারায় সামান্য ক্ষতিকারক কার্য। সামান্য ক্ষতিকারক কার্য আমরা দেখি কোনটা বলে হবে। নিচে বলা আছে কারো কাছে যদি ফুল ছিলেন সেটা সামান্য ক্ষতিকারক কার্য বলে বিবেচিত। এটা আইনের আওতায় অপরাধ বলে বিবেচিত নয়, খুবই সামান্য, একদমই সিম্পল একটা জিনিস 95 ধারা ইন্ডিকেট করে দিচ্ছে। দেন আমরা দেখতে পাই বিশেষ ব্যতিক্রম 96 থেকে 106। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগার্থে কোনো কার্য অপরাধ হবে না 96 ধারায়। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কয়টা ক্ষেত্রে করা যায়? 2টা ক্ষেত্রে। কত ধারা অনুযায়ী? 97 ধারা অনুযায়ী, দেহের ক্ষেত্রে এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। আর 98 ধারা আমরা দেখতে পাই যা ইতিমধ্যে পড়েছি, পাগলের কার্যের বিরুদ্ধে আপনি যদি কোনো প্রোটেক্ট নিতে যান, আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করেন, সেই কার্যের ফলে পাগল মারা গেলেও আপনি অপরাধী বলে বিবেচিত হবে না 98 ধারা অনুযায়ী। আর 99 ধারাতে পড়েছিলাম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের পূর্ব শর্ত অথবা সীমাবদ্ধতা সমূহ। কি কি সীমাবদ্ধতা আছে? সরকারি কর্মচারীর সরকারি কর্মচারী কর্তৃক কাজের বিরুদ্ধে আপনি যে ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্মচারীর নির্দেশনা বলে ক্ষমতা বলে যিনি কাজ করতে গেছেন, সে কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকা পর্যন্ত আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকা পর্যন্ত আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। আর সর্বশেষ আমরা দেখতে পাই যতটুকু ক্ষতির প্রয়োজন ততটুকু ক্ষতি করতে পারবেন, এর অতিরিক্ত ক্ষতি বা বল প্রয়োগ করা যাবে না, যা আমরা চতুর্থত ব্যাখ্যায় দেখতে পাই। কত ধারা অনুযায়ী? 99 ধারা অনুযায়ী। অবশ্যই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যখনই কোনো প্রশ্ন লিখবেন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনাদের কাজ হচ্ছে এই 99 ধারা শর্ত সাপেক্ষে 99 ধারা শর্ত সাপেক্ষে কথাটা উল্লেখ করা। দেন আমরা দেখতে পাই যে দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো 100 ধারায় কয়টা বিষয় আমরা জেনেছি? 6টা বিষয়। এমন কোনো আঘাত যে আঘাত প্রতিহত না করলে মৃত্যু, এমন কোনো আঘাত যে আঘাত প্রতিহত না করলে গুরুতর জখম, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, অস্বাভাবিক কামলা লসাচারিতার্থ করিবার অভিপ্রায় আক্রমণ, মনুষ্য হরণের অভিপ্রায় আক্রমণ, আর সর্বশেষ সরকারি কর্তৃপক্ষের সুযোগ লাভ থাকা পর্যন্ত আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাতে পারবেন না। কত ধারায়? 100 ধারা। দেন আমরা জেনেছি এই যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে 100 ধারায়। দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি করা যাবে 101 ধারায়। এই দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল যতক্ষণ পর্যন্ত বিপদের আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আঘাত করতে পারবেন। বিপদের আশঙ্কা মুক্ত হয়ে গেলে আর সেই আঘাত করতে পারবেন না, 102 বলা আছে। দেন আমরা দেখতে পাই 103 সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো। কয়টা ক্ষেত্রে আমরা দেখতে পাই? 4টা ক্ষেত্র। দস্যুতার ক্ষেত্রে, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশের ক্ষেত্রে, তাঁবু জলযান বাসগৃহে অগ্নিসংযোগের ক্ষেত্রে, অথবা চুরি অনধিকার প্রবেশ, যে ক্ষেত্রে চুরি অনধিকার প্রবেশ যে ক্ষেত্রে আমরা দেখতে পাই মৃত্যু বা গুরুতর জখম অনিবার্য যদি প্রতিহত না করেন চুরিকালে। কত ধারায়? 103 ধারায়। এই চুরির ক্ষেত্রে বা সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি 104। আর 105 আমরা জেনেছি সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। এই আরম্ভ এবং স্থিতিকালের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম ক্ষেত্র আছে কয়টা? 4টা ক্ষেত্র সুনির্দিষ্ট। চুরির বিরুদ্ধে, দস্যুতার বিরুদ্ধে, অপরাধজনক অনধিকার প্রবেশের বিরুদ্ধে, রাত্রিবেলায় শীদেল চুরির বিরুদ্ধে। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। খেয়াল করেন সবাই, এই 105 থেকে প্রশ্ন আসে প্রতিনিয়ত, দয়া করে একটু ভালোভাবে আমরা জানবো। 105 আমরা কি দেখতে পাই? চুরির বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকবে? মালামাল চুরির হাতে থাকা পর্যন্ত। মালামাল ফেলে দৌড় দিলে সেটা অপরাধ হবে না। আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে চুরির ক্ষেত্রে মালামাল ফেলে দৌড় দিল, আপনি আকস্মিক উত্তেজনা বশত তাকে পিছে পিছে হটলেন এবং আঘাত করলেন, মারলেন,
সেক্ষেত্রে কত ধারায় দণ্ড পাবেন মনে আছে কিনা? আমরা ইতিমধ্যে আমরা পড়েছি দণ্ডবিধি আইনের 300 ধারায় বলা আছে, 300 ধারায় বলা আছে ব্যতিক্রম 3, আপনি যে ক্ষেত্রে বেআইনি সমাবেশের কথা বলা আছে, আবার 300 ধারার ব্যতিক্রম 2 এ বলা আছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগার্থে আপনি যদি অধিকারের সীমা ছাড়িয়ে যান, অতিরিক্ত অধিকার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আপনার কার্যের কারণে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে আপনি অপরাধজনক অপরাধ, খেয়াল করেন সবাই, 299 ধারায় অপরাধজনক নরহত্যা যেটা আমরা পড়েছি, অপরাধজনক নরহত্যা কত ধারায়? 299 ধারায় সে দণ্ডে দণ্ডিত হবেন 304 ধারা অনুযায়ী। তাহলে আপনি এক্ষেত্রে চোরের হাতে মালামাল আছে, সে মালামাল থাকা অবস্থায় তাকে আঘাত করতে পারবেন, তবে মালামাল ফেলে যদি দৌড় দেয় সেক্ষেত্রে আঘাত করতে পারবেন না। দস্যুতার ক্ষেত্রে আঘাত আক্রমণ প্রতিহত না করা পর্যন্ত, আপনাকে যতক্ষণ পর্যন্ত আঘাত করার জন্য উদ্যত আছে ততক্ষণ আপনি আঘাত করতে পারবেন, এছাড়া করা যাবে না। অপরাধজনক অনধিকার প্রবেশ, অনিষ্ট সাধন, অপরাধজনক অনধিকার প্রবেশ করে অনিষ্ট সাধন কার্য অব্যাহত থাকা অবস্থায় করতে পারবেন, না হলে করতে পারবেন না। আর রাত্রিবেলায় সিঁদুর চুরি, রাতের বেলা ঘরের ভিতরে চোর ঢুকলো, চোর যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে পারবেন, বেরিয়ে গেলে আঘাত করতে পারবেন না। এই হচ্ছে আমাদের 105 ধারার বিধিবিধান, আরম্ভ এবং স্থিতিকাল সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। আর নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধনের হুমকি আমরা ইতিমধ্যে জেনেছি 106 ধারায়। নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধনের হুমকি থাকা সত্ত্বেও যদি বৃহত্তর ক্ষতির স্বার্থে আপনি নিরপরাধ ব্যক্তির প্রতি আঘাত করতে পারবেন, যদি বৃহত্তর ক্ষতি রক্ষাকল্পে হয়। আমরা দেখি নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার রয়েছে 106 ধারায়। এক্ষেত্রে আমরা কি বলেছিলাম? বেআইনি সমাবেশ চলাকালে বেআইনি সমাবেশকারীদের সাথে যদি নিরপরাধ ব্যক্তি যুক্ত হয়ে যায়, বেআইনি সমাবেশকারীদের সাথে যদি নিরপরাধ ব্যক্তি যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে বেআইনি সমাবেশকারীরা উত্তেজনা বা তাদের এই ক্ষতি নিরসন কল্পে আমরা দেখতে পাই আপনি নিরপরাধ ব্যক্তির প্রতিও ক্ষতি সাধন করতে পারবেন 106 ধারা অনুযায়ী। এ ছিল আমাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, যেক্ষেত্রে আমরা বিশেষ ব্যতিক্রম বলে অবহিত করে থাকি, যা আমরা পড়েছি 4র্থ অধ্যায়। এখন আমরা চলে যাব 5ম অধ্যায়, সহায়তা প্রসঙ্গে। সহায়তার ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? একটা হচ্ছে দুষ্কর্মের সহায়তা, আর একটা হচ্ছে দুষ্কর্মের সহায়তাকারী। দুষ্কর্মের সহায়তাকারী আমরা দেখতে পাই 107 ধারা অনুযায়ী দুষ্কর্মের সহায়তা করা হয়, সহায়তা 3 প্রকারের হয়ে থাকে। কত প্রকারের? 3 প্রকারের হয়ে থাকে। প্রথমে আমরা দেখতে পাই প্ররোচনার দাতা, প্ররোচনার দ্বারা, প্রথমে দেখতে পাই প্রথমত প্ররোচনার দ্বারা, দ্বিতীয়ত দেখতে পাই ষড়যন্ত্রের মাধ্যমে, আর তৃতীয়ত দেখতে পাই কোন কার্য করে অথবা না করে বা কার্য বিরতির দ্বারা আমরা দুষ্কর্মের সহায়তা করতে পারি 107 ধারা অনুযায়ী। আর দুষ্কর্মের সহায়তাকারীকে, যিনি দুষ্কর্মের সহায়তা করলেন তিনি দুষ্কর্মের সহায়তাকারী। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করতে সাহায্য করে কিংবা একটি কার্যে সাহায্য করে যা অপরাধ বলে বিবেচিত, তিনি প্ররোচনা দাতা বা দুষ্কর্মের সহায়তাকারী বলে অবহিত করা হয় 108 ধারা অনুযায়ী। এই 108-এ আমরা কয়টা ব্যাখ্যা পেয়েছিলাম? 5টা ব্যাখ্যা পেয়েছিলাম। প্রথম ব্যাখ্যা আমরা কি পড়েছিলাম? যে কার্যের মাধ্যমে, যে প্ররোচনার মাধ্যমে অপরাধ সংঘটিত হয় নাই তথাপিও প্ররোচনা দাতা অপরাধী হবে, প্রথম ব্যাখ্যায়। দ্বিতীয় ব্যাখ্যায় পড়েছিলাম প্ররোচনার মাধ্যমে আংশিক কার্য সংঘটিত হলেও সেটা অপরাধ হবে, 2 নম্বর ব্যাখ্যা। আর 3 নম্বর ব্যাখ্যার মধ্যে জেনেছিলাম যার মাধ্যমে অপরাধ কার্য করার জন্য প্ররোচনা দেওয়া হলো তিনি অপরাধ কার্য করার মতো, বুঝার মতো সেই ক্যাপাসিটি তার নাই, সক্ষমতা তার নাই, তথাপিও প্ররোচনা দাতা অপরাধী হবে 3 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। আর 4 নম্বর ব্যাখ্যাতে জেনেছিলাম প্ররোচনা দেওয়া যেমন অপরাধ তেমনি প্ররোচনা দাতাকে সহায়তা করা অপরাধ, 4 নম্বর ব্যাখ্যা। আর 5 নম্বর ব্যাখ্যাতে জেনেছিলাম চক্রান্তের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হলে চক্রান্তকারীগণ একে অপরের বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট না থাকলেও তথাপিও প্রত্যেকে অপরাধী হবে, 5 নম্বর ব্যাখ্যা অনুযায়ী। আর 108-এর কথা জেনেছিলাম আইনের অতিরাষ্ট্রিক অপরাধের সহায়তা, অপরাধ হবে বিদেশে বা বাংলাদেশ থেকে প্ররোচনা দিচ্ছেন, সুযোগ পাইছিস মেরে দে। এই যে বাংলাদেশ থেকে অপরাধের সহায়তা করলেন, ফোনে হোক আর আপনার কথাবার্তার মাধ্যমে হোক, সেটা বাংলাদেশে অপরাধ করেছেন এবং বাংলাদেশে আপনাকে অপরাধ করার জন্য বিচার করা যাবে 108-এর ক ধারা অনুযায়ী। দেন আমরা 109-এ পড়েছিলাম অপরাধের প্ররোচনা দিচ্ছেন,
অপরাধের প্ররোচনা দেওয়ার ফলে অপরাধ সংঘটিত হয়েছে, তবে প্ররোচনা সুনির্দিষ্ট কোনো সাজার বিধান নাই, সেক্ষেত্রে 109 ধারা অনুযায়ী মূল দণ্ডে দণ্ডিত হবেন। কত? 109 ধারায় মূল দণ্ডে। আর 110-এ পড়েছিলাম একটা একটা অপরাধ। যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন সে অপরাধ ভিন্ন, জেনে শুনে সজ্ঞানে অন্য কোনো অপরাধ করলে প্ররোচনা দাতা যে অপরাধের প্ররোচনা দিয়েছেন সে অপরাধের দণ্ড হবে, আর কার্য সংগঠনকারী যে অপরাধ করেছেন তিনি সে অপরাধের দণ্ড পাবে। 110। 111-তে কি জেনেছিলাম? আপনি প্ররোচনা দিয়েছেন একটা কাজের জন্য, তিনি অপরাধ করেছেন দুইটা, প্ররোচনা দাতা একটা কাজেরই দণ্ড পাবে, বা কার্য সংগঠনকারী দুইটা কাজের দণ্ড পাবে। 111 ধারায় সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে, দুইজনে দুইটা দুইটা দণ্ডে দণ্ডিত হবে। 112। আর 113-তে পড়েছিলাম আপনি সিম্পল অপরাধ করার জন্য প্ররোচনা দিচ্ছেন, বাট মনের মধ্যে হচ্ছে গ্রিভিয়াস অপরাধের ইন্টেনশন রয়েছে। উদ্দেশ্য, প্রস্তুতি, অভিপ্রায়, সংগঠন, বারবার বলি মেনস্ট্রি, আপনার মনের মধ্যে উদ্দেশ্য আছে যে হালকা আঘাত করলে তিনি মারা যাবেন, আপনি প্ররোচনা দিচ্ছেন হালকা আঘাত করার জন্য, মারা গেছেন, আপনি খুনের দণ্ডে দণ্ডিত হবেন, বাট যিনি হালকা আঘাত করেছেন তিনি ওই আঘাতেরই দণ্ড পাবে। আমরা দেখতে পাই কত ধারায়? 113 ধারায়। আর 114 ধারা আমরা কি পড়েছিলাম? উপস্থিত থেকে প্ররোচনা। উপস্থিত থেকে যদি কাউকে প্ররোচনা দেওয়া হয়, তিনি উপস্থিত আছেন এবং প্ররোচনা দিয়েছেন, সেজন্য উপস্থিত থেকে প্ররোচনার সাজা আমরা দেখতে পাই 114 ধারায় বিধিবিধান রয়েছে। আর 115, 16, 17 তিনটা ধারা হচ্ছে অপরাধের সহায়তা সুনির্দিষ্ট দণ্ড। মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যে অপরাধ, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যে অপরাধ এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় যে অপরাধ, সে অপরাধ করার জন্য প্ররোচনা দেওয়া হলো কিন্তু অপরাধটা সংগঠিত হয় নাই অথবা আংশিক সংগঠিত হয়েছে, 115 ধারায়। সংগঠিত যদি নাও হয় সেক্ষেত্রে 7 বছর, আংশিক সংগঠিত হলে 14 বছর দণ্ডে দণ্ডিত হবেন 115 ধারা অনুযায়ী। অপরাধ সংগঠনের সহায়তার দণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ 115। শুধুমাত্র কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ, অপরাধ সংগঠিত হয় নাই, কত ধারায়? 116 ধারায়। জনগণের জন্য 1/4, পুলিশের জন্য বা সরকারি কর্মচারীর জন্য 1/4, অর্ধেক, কত ধারা? 116 ধারায়। জনগণ কর্তৃক বা 10 জনের অধিক সংখ্যক কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তার দণ্ড 117 ধারায়। এছাড়া বলেছিলাম অপরাধের চক্রান্ত গোপনকরণ 118 থেকে 120, অপরাধের চক্রান্ত গোপনকরণ। আমরা দেখেন অপরাধের চক্রান্ত গোপনকরণের মধ্যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপনকরণের বিষয়ে আমরা জানতে পাই 118 ধারায়। আর শুধু কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের চক্রান্ত গোপনের বিষয়ে জানতে পাই 120 ধারায়। আর সরকারি কর্মচারী কর্তৃক যদি অপরাধের চক্রান্ত গোপন করা হয় 119 ধারায় দণ্ডের বিধান রয়েছে। এ পর্যন্ত ছিল আমাদের অপরাধের সহায়তাকরণের বিষয়ে। দেন আমরা দেখতে পাই 5-এর ক অধ্যায় অপরাধজনক ষড়যন্ত্র প্রসঙ্গে। অপরাধজনক ষড়যন্ত্র করার জন্য কয়জন ব্যক্তি লাগে? 2 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন হয়। 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কার্য করার জন্য সম্মিলিত হয়, ঐক্যমত্যে পোষণ করে, 120-এর ক ধারা অনুযায়ী তিনি অপরাধজনক ষড়যন্ত্র করেছেন বলে বিবেচিত হবে। সাজার বিধান রয়েছে 120-এর খ। 120-এর খ। এক্ষেত্রে অপরাধজনক ষড়যন্ত্রের ব্যাখ্যা কয়টা পাই? একটা ব্যাখ্যা পাই। কয়টা ব্যাখ্যা পাই? একটা ব্যাখ্যা পাই। এ ছিল আমাদের 5-এর ক অধ্যায়। দেন আমরা চলে যাব 6ষ্ঠ অধ্যায়, রাষ্ট্র বিরোধী অপরাধ। এক্ষেত্রে অল্প কয়টা ধারা আমরা নিয়েছিলাম, মনে আছে কিনা? রাষ্ট্র বিরোধী অপরাধ, আমরা রাষ্ট্র বিরোধী অপরাধের ক্ষেত্রে দেখতে পাই 121 ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা, এই 3টা কাজ যদি করেন দণ্ডের বিধান 121। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র করলে 121-এর ক। বলেছিলাম ক ধারার প্রতি নজর দিতে হবে। তাহলে বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা ষড়যন্ত্র করা 121-এর ক। এই ষড়যন্ত্র যদি গোপন করেন 123 ধারায়। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র শস্ত্র সংগ্রহ করলে 122 ধারায় দণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধাচরণ করা 123-এর ক। বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধাচরণ করা 123-এর ক ধারায় শাস্তির বিধান রয়েছে। দেন আমরা জেনেছিলাম
আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধাদান যদি করা হয় মহামান্য রাষ্ট্রপতিকে অথবা সরকারকে, সেক্ষেত্রে সাজার বিধান 124। আইনানুগ ক্ষমতা প্রয়োগে যদি বাধাদান করা হয় মহামান্য রাষ্ট্রপতি এবং সরকারকে, আমরা দেখতে পাই 124 ধারায়। আর ইম্পর্টেন্টের মধ্যে বলেছিলাম রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে, 124-এর ক, রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে এবং সাজার বিধান 124-এর ক ধারায় কি পড়েছিলাম মনে আছে কিনা? যে ব্যক্তি কথা বা কার্য দ্বারা বা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করেন তাকে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহী বলে অবহিত করা হয় 124-এর ক ধারায়। দেন আমরা একদমই চলে গেছিলাম 130, রাজবন্দীকে আশ্রয় দান করা অথবা রাজবন্দীকে উদ্ধার করা অথবা রাজবন্দীকে পলায়নে সহায়তা করা। 130, সেনা নৌ বিমান তিন বাহিনী থেকে পলায়নকৃতকে আশ্রয় দান করা আমরা দেখতে পাই 136 ধারায় সাজার বিধান রয়েছে। আর 140 পর্যন্ত পড়েছিলাম, যে ক্ষেত্রে সেনা নৌ বিমান তিন বাহিনীর সদস্যদের পোশাক কেউ যদি পরিধান করে, প্রতীকী ধারণ করে, 140 ধারায় সাজার বিধান রয়েছে। এগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট, যার কারণে একটু বলে রাখা 140। দেন আমরা চলে যাব 8ম অধ্যায়ে। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট অধ্যায়, সবাই আমরা জেনে রাখি। যদিও বেআইনি সমাবেশ বলে অবহিত করে থাকি, বাট আইনের ভাষায় আমরা দেখতে পাই তাকে বলা হয় জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ। জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ। আমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে দণ্ডবিধি আইনের কোন অধ্যায়ে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ সম্পর্কে বর্ণিত আছে, আমরা দেখতে পাই দণ্ডবিধি আইনের 8ম অধ্যায়ে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ সম্পর্কে বর্ণিত আছে, যা 141 থেকে 160 ধারা পর্যন্ত বিদ্যমান। প্রথমে দেখতে পাই বেআইনি সমাবেশ কাকে বলে। আনলফুল অ্যাসেম্বলি 141 ধারায় বলা আছে 5 বা ততোধিক ব্যক্তি 5টা কাজ করলে বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি বলে অবহিত করা হয়। কি কি কার্য? সরকারি কর্মচারীকে ভয়ভীতি বা বল প্রয়োগ করা, সরকারি কর্মচারীর কাজে বাধাদান করা, কোন এই 5 বা ততোধিক ব্যক্তি যদি অনধিকার প্রবেশ করে অনিষ্ট সাধন করেন, 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তির অধিকার হরণ করেন, আর 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার হরণ করেন, তাহলে আমরা দেখতে পাই এটাকে বেআইনি সমাবেশ বলে অবহিত করা হয় 141 ধারায়। বেআইনি সমাবেশের সদস্য হওয়া 142, হওয়ার জন্য সাজার বিধান 143। মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যদি বেআইনি সমাবেশে যোগদান করেন, সাজার বিধান 144 ধারায়। নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি বেআইনি সমাবেশে অবস্থান করেন 145 ধারায়। ছত্রভঙ্গের নিষেধাজ্ঞা দিচ্ছে, ছত্রভঙ্গের আদেশ দিচ্ছেন, তথাপিও অবস্থান করা 145 ধারায় সাজার বিধান রয়েছে। বেআইনি সমাবেশের শাস্তি আমরা দেখতে পাই 143-এ 6 মাস এবং মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ 2 বছর, নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনি অবস্থান করা 2 বছর, সাজার বিধান 145 ধারায় বলা আছে। দেন আমরা জেনেছিলাম দাঙ্গা, বেআইনি সমাবেশের উগ্রতাকে দাঙ্গা বলে, কত ধারায়? 146 ধারায়। আমরা শাস্তির বিধান দেখতে পাই 147 ধারায়। মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যদি দাঙ্গা করেন 148। সাধারণ উদ্দেশ্যে যারা যারা বেআইনি সমাবেশে যুক্ত হলো প্রত্যেকে অপরাধী হবে, সাজা পাবে, কিন্তু 145 ধারায়, বিধান হচ্ছে 149। দেন আমরা জেনেছি বেআইনি সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে যদি নির্দেশনা দেয় ছত্রভঙ্গের জন্য, কিন্তু ছত্রভঙ্গ হচ্ছেন না, সাজার বিধান 151 ধারায় বলা আছে সম্ভাবনাপূর্ণ সমাবেশ, বেআইনি সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে নির্দেশনা সত্ত্বেও ছত্রভঙ্গ না হওয়া 151। আর অলরেডি বেআইনি হয়ে গেছেন তথাপি নির্দেশনা দিচ্ছেন সরে যাওয়ার জন্য, হচ্ছেন না, সেক্ষেত্রে 145। সম্ভাবনা হলে 151, আর অলরেডি বেআইনি হয়ে গেছেন 145। 151 আমরা ব্যাখ্যা দেখতে পাই একটা, 151 ব্যাখ্যা দেখতে পাই একটা, যদি সমাবেশটি 149 ধারা অনুযায়ী তাৎপর্যহীন হয়, যে বেআইনি সমাবেশ হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি 145 ধারায় দণ্ডের বিধান রয়েছে। দেন আমরা দেখতে পাবো বেআইনি সমাবেশ করার জন্য লোক ভাড়া করা, যদি লোক ভাড়া করেন, ভাড়া করার শাস্তি আমরা দেখতে পাই 150। আর যাদেরকে ভাড়া করলেন তাদেরকে আশ্রয় দিলেন 157। যারা ভাড়াটিয়া হলেন তাদের শাস্তি 158 ধারা অনুযায়ী, তাদের শাস্তি 158 ধারা অনুযায়ী। তাহলে বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করার শাস্তি 150।
আশ্রয়দান 157, যারা ভাড়াটিয়া হলেন তাদের শাস্তি 158 ধারায়। দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে যদি বাধা প্রদান করা হয়, আক্রমণ করা হয়, সেক্ষেত্রে সাজার বিধান 152 ধারায়। আর দাঙ্গা কারণ যদি কারো উস্কানিতে হয়ে থাকে 153 ধারায় সাজা। বিভিন্ন শ্রেণীদের মধ্যে শত্রুতা বর্ধনের সাজা আমরা দেখতে পাই 153 ক। ছাত্রদের যদি এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করা হয় 153 খ ধারা। যে ভূমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হচ্ছে সে ভূমির মালিক যদি পুলিশকে সংবাদ না দেয় সাজার বিধান 154 ধারায়। আর 155 আমরা জেনেছি যার স্বার্থ নিহিত রয়েছে বেআইনি সমাবেশ হওয়ার জন্য তার সাজা 155, তার প্রতিনিধির সাজা 156 ধারায়। দেন আমরা 158তে জেনেছিলাম বেআইনি সমাবেশ করার জন্য যারা আসলো, ভাড়াটিয়া হলো, তাদের শাস্তি। 159 দেখা যায় মারামারি বা আফ্রির শাস্তি। মারামারি বা আফ্রি কাকে বলে 159, সাজার বিধান 160 ধারায়। সাজার বিধান 160 ধারায়। এ ছিল আমাদের অষ্টম অধ্যায়। জনসাধারণের খেয়াল করেন কিন্তু মূল ভাষাটা কি ছিল? জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ। জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ। আমরা বেআইনি সমাবেশ পড়ে গেছি, কিন্তু পরীক্ষাতে আসছে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধটা কি, আমরা পারবো কিনা। এই জন্য একটু মেন বইয়ের ভাষাটা একটু বলে রাখলাম। কত ধারায়? 141 ধারায়। দেন আমরা দেখতে পাবো এতক্ষণ যা বললাম অষ্টম অধ্যায়। এখন আমরা পড়বো হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে দেখতে পাই সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ প্রসঙ্গে। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ প্রসঙ্গে আমরা 161তে দেখতে পাই সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কার্য সম্পর্কে আইনসঙ্গত পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো আনতোষিক গ্রহণ করা সাজা। শুধুমাত্র অর্থ গ্রহণই নয়, অর্থ ব্যতীত অন্য কোনো সুযোগ সুবিধাও যদি নিয়ে থাকে সাজার বিধান 161। সাজার বিধান 161। 161 থেকে কয়টা জিনিস জেনেছিলাম মনে আছে কিনা আপনাদের? পারিতোষিক কাকে বলে? পারিতোষিক কাকে বলে এটা একটা বিষয়। আইনসম্মত পারিতোষিক কাকে বলে বা আইনসম্মত পারিশ্রমিক কাকে বলে সেটা আরেকটা বিষয়। যে বেতন পান সেটা আইনসম্মত পারিশ্রমিক। এর বাইরে যদি কোনো কিছু পেয়ে থাকেন সেটা হচ্ছে পারিতোষিক, যেটাকে বলে যে উফরি পান কিনা। আমাদের বলা আছে না, চাকরির বাড়িতে গেলে জিজ্ঞাসা করে, তাই নাকি? এই যে উপরি পাওয়ার বিষয়টা আমরা আইনের পরিভাষায় দেখতে পাই পারিতোষিক বলে অভিহিত করা হচ্ছে 161 ধারা অনুযায়ী। এক্ষেত্রে আপনি যদি বৈধ পারিশ্রমিক ব্যতীত এর বাইরে কোনো অর্থ গ্রহণ করেন অথবা কোনো প্রকার সুযোগ সুবিধা নেন, সাজার বিধান আমরা দেখতে পাই 161 ধারায়। দূরের দালাল, যিনি দূরের, তার সাজার বিধান 162, কাছের দালাল 163 ধারায়। আর এই 162 এবং 163 আমার কথায় প্রলোভিত হয়ে স্যার আমার কাজটা করে দিলেন, যদিও তিনি ওই কাজের সাথে ইনভলভ নয়, সাজার বিধান 164 ধারায়। আর সরকারি কার্য করার জন্য অর্থ গ্রহণ ইতিমধ্যে জেনেছি 161। বাট কোন মূল্যবান বস্তু যদি গ্রহণ করেন বিনামূল্যে অথবা অর্ধেক মূল্যে, সাজার বিধান আমরা দেখতে পাই 165 ধারায়। এক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? আইফোন প্রো ম্যাক্স দিল, টাকা হচ্ছে 1 লাখ টাকা, আপনি টাকা দিচ্ছেন 50,000 অথবা টাকা দেনই নাই, সাজার বিধান আমরা দেখতে পাই 165 ধারা। যে ক্ষেত্রে অপরাধ করার জন্য প্ররোচনা প্রদান করা হলো, অপরাধটা সংগঠিত হয় নাই, অপরাধটা সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রদান করাটাই অপরাধের শাস্তি। আমরা দেখতে পাই 165 ক। অপরাধ সংগঠিত, আপনি ঘুষ প্রদানের জন্য প্রস্তাব দিয়েছেন, ঘুষ গ্রহণ করে নাই, সেটাও শাস্তি। ঘুষ গ্রহণ করলে তো শাস্তি, সেটা সহতার শাস্তি। আমরা দেখতে পাই একটা বিধান 165 ক ধারায়। আর আমরা একটা প্রশ্ন করেছিলাম কোন ক্ষেত্রে দণ্ডবিধি আইনের কোন বিধান মোতাবেক অপরাধের প্ররোচনা দানকারী অপরাধের দায় হতে অব্যাহতি পেয়ে থাকেন। আমরা দেখতে পাই যদি কোনো অপরাধী ঘুষ প্রদানের জন্য প্রস্তাব করেন, এই প্রস্তাব অনুযায়ী ঘুষ, অনেকে আছে যে 1 লাখ টাকা লাগবে, আপনাকে প্রস্তাব করা হলো যে 1 লাখ টাকা ছাড়া কাজ করা যাবে না, আপনি কি করলেন? 1 লাখ টাকা প্রদান করলেন, তবে সেটা সম্মতিক্রমে নয়, আপনি না পেরে দিলেন যে আমার তো কাজটা করা লাগবে, যেভাবে হোক কাজটা হওয়া দরকার।
আপনি 1 মাস 2 মাস 3 মাস ঘুরলেন কিন্তু কাজ হচ্ছে না, বাধ্য হয়ে টাকা দিলেন। আপনি যদি বাধ্য হয়ে টাকা দেন, হুমকির দরুন টাকা দেন, ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা দেন, আমরা দেখতে পাই 165 খ ধারা অনুযায়ী আপনার সেই সহায়তাটা আইন অনুযায়ী সহায়তা বলে বিবেচিত হবে না, আপনি ওই অপরাধের দায় হতে রেহাই পাবেন 165 খ ধারা অনুযায়ী। দেন আমরা দেখি সরকারি কর্মচারী কাউকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইন অমান্য করা, কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইন অমান্য করা 163, আর কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভ্রান্ত দলিল প্রণয়ন করা 167, সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে কোনো ব্যবসায় লিপ্ত হলেন 168, নিলামে অংশগ্রহণ করলেন 169 ধারায়, সম্পত্তি ক্রয় করলেন 169 ধারায়, সরকারি কর্মচারী বলে মিথ্যা পরিচয় দান, যিনি সরকারি কর্মচারী তিনি সরকারি কর্মচারী নন, তিনি মিথ্যা পরিচয় দিলেন সরকারি কর্মচারী, আমরা দেখতে পাই 170 ধারায় সাজার বিধান। যদি কোনো ব্যক্তি কোনো পদে অধিষ্ঠিত নয় বলে জানা সত্ত্বেও, নিজে জানে যে আমি এই পদের না, তথাপিও পরিচয় দেয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই মিথ্যা পরিচয় 170। আর ইউনিফর্ম পরলে, এভরিবডি অ্যাটেনশন প্লিজ, যদি কেউ ইউনিফর্ম পরে, সরকারি কর্মচারী ইউনিফর্ম পরে প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী পরিধেয় পোশাক পরিধান করে অথবা ব্যবহার্য প্রতীকী ধারণ করে 171 ধারায় সাজার বিধান। এ ছিল আমাদের 9ম অধ্যায়। আর 9 এর কথা আমরা দেখতে পাই নির্বাচন সম্পর্কিত অপরাধ। কি বলেছিল? ঘুষখুরি। আপনি অর্থ নিলেন না কিন্তু খাবার দাবার খাইলেন, 3 বেলা খাবারটা রেডি করেন ভাই, আর কিছু লাগবে না, এই যে খাবার দাবার খেলেন, সেটা আমরা দেখতে পাই আইন অনুযায়ী ঘুষখুরি বলে অবৈধ করা হয় 171 খ, ঘুষখুরি। আর সাজার বিধান 171 উ ধারায়, সাজার বিধান 171 উ ধারায়। দেন আমরা 10ম অধ্যায়ে চলে যাব, সরকারি কর্মচারীদের আইনসম্মত ক্ষমতার অবমাননা, অর্থাৎ সরকারি কর্মচারীর নির্দেশনা যদি অমান্য করেন সেটাকে বলা হচ্ছে আইনসম্মত ক্ষমতার অবমাননা। একটু মেমোরাইজ করেন, সরকারি কর্মচারী কর্তৃক আইনসম্মত ক্ষমতার অবমাননা সম্পর্কে অভিযোগ উত্থাপন, অভিযোগ দাখিল করা, কত ধারায় পড়ছিলাম আমরা? ফৌজদারি কার্যবিধি আইনের 195, ফৌজদারি কার্যবিধি আইনের 195। আর সে আইনসম্মত ক্ষমতার অবমাননার অপরাধে সাজার বিধান 10ম অধ্যায়ে বলা আছে দণ্ডবিধি আইনে, 10ম অধ্যায়ে বলা আছে দণ্ডবিধি আইনে। খেয়াল করি তো কি বলা আছে? 172 ধারায় সমনে কেউ যদি আত্মগোপন করে সাজা 172, সমন জারিতে কেউ বাধা দান করলে সাজা 173, কেউ যদি সমন অনুযায়ী আদালতে হাজির না হয় 174, সমন অনুযায়ী দলিল দাখিল না করে 175, সরকারি কর্মচারীকে কেউ যদি সংবাদ প্রদান না করেন আমরা দেখতে পাই শাস্তি 176। পাশাপাশি সংবাদ প্রদান না করার জন্য যদি 176 ধারায় বলা আছে, 177 ধারায় আমরা দেখতে পাই মিথ্যা সংবাদ পরিবেশন। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীর নিকট কোনো সংবাদ দিতে বাধ্য থাকা সত্ত্বেও কোনো বিষয় মিথ্যা বলে জেনে সত্য বলে পরিবেশন করেন, আপনি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গেলেন, জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এখানে কেমন কোনো ঘটনা ঘটছে, সে জানে যে এটা মিথ্যা, তথাপিও সে মিথ্যাকে সত্য বলে পরিবেশন করছে, সত্য জিনিসটা লুকাইছে, তাহলে আমরা দেখতে পাই 177 ধারায় সাজার বিধান। দেন আমরা জেনেছিলাম 178 ধারায় কেউ শপথ গ্রহণ করতে অস্বীকার করলে 178, প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলে 179, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলে 180 ধারায়, মিথ্যা যদি বিবৃতি দান করে, শপথ গ্রহণ পূর্বক মিথ্যা বিবৃতি দান করলে 181, সরকারি কর্মচারীকে অন্য কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকারক করার জন্য যদি কেউ প্রবৃত্ত করার জন্য মিথ্যা সংবাদ দেয় 182। মনে আছে কিনা? ম্যাজিস্ট্রেটকে পুলিশের বিরুদ্ধে বলা হলো, পুলিশ সেই ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করলেন মিথ্যা সংবাদের কারণে, এক্ষেত্রে আমরা দেখতে পাই যিনি মিথ্যা সংবাদটা দিলেন তার সাজার বিধান 182 ধারায়। দেন আমরা বলেছিলাম সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি দখলে বাধা দান, নিলাম অনুযায়ী সম্পত্তি উচ্ছেদ করতে গেছেন, আমরা দেখতে পাই উচ্ছেদ অভিযানে বাধা দান করলে 183 ধারায়, নিলামে বাধা দান করলে 184 ধারায়, নিলামে যদি অযৌক্তিক ভাবে দর কষাকষি করেন 185 ধারায় সাজার বিধান রয়েছে। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা দান 186 ধারায় সাজার বিধান কতটুকু রয়েছে? 3 মাস, পরীক্ষাতে আসছিল। সরকারি কর্মচারীকে সরকারি কার্য করতে বাধা দান কতটুকু সাজার বিধান আছে?
3 মাস, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর আমাদের প্রায়শই কাজটা লাগে, এই জন্য একটু আমরা জেনে নিলাম। 186 ধারায়, আর সরকারি কর্মচারীদের সাহায্য করতে আইনগত বাধ্য হওয়া সত্ত্বেও সাহায্য না করা, সরকারি কর্মচারীকে অসহযোগিতা করা, আমরা দেখতে পাই 187 ধারায় দণ্ডের বিধান রয়েছে। 187 ধারায় দণ্ডের বিধান রয়েছে। আর জারিকৃত আদেশ অমান্যকরণ 188, সরকারি কর্মচারীকে হুমকি প্রদান 189, এবং জনগণকে হুমকি প্রদান যেন সরকারি আশ্রয় না নিতে পারে 190 ধারায় সাজার বিধান রয়েছে। দেন আমরা জেনেছিলাম 11তম অধ্যায়, মিথ্যা ও সাধারণের ন্যায় বিচার বিরোধী। মিথ্যা ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ, মিথ্যা সাক্ষ্য হচ্ছে 191 থেকে 200 পর্যন্ত। মিথ্যা সাক্ষ্য 191 থেকে 200 পর্যন্ত। আর জনসাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ বাকিটুকু, যা আমরা দেখতে পাই 201 থেকে 229 পর্যন্ত। এক্ষেত্রে আমরা পড়েছিলাম মিথ্যা সাক্ষ্য দান, জেনে শুনে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করেন, সেটা আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে বিবেচিত হবে 191 ধারায়। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, আপনি জানেন যে তিনি অপরাধী নয়, তথাপিও তার কাছে কোনো মালামাল রেখে তাকে অপরাধী বানানোর চেষ্টা করেছেন, সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা বলে বিবেচিত হয় 192 ধারায়। আর 191 মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন দুইটার দণ্ডের বিষয় বলা আছে 193 ধারায়। তাহলে 193 ধারায় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সাজা। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্য যদি মিথ্যা সাক্ষ্য দান করেন বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেন, 194 ধারায় সাজা। তবে এই মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করার জন্য আপনি যে মিথ্যা সাক্ষ্যটা দিলেন, এই জন্য যদি কারো মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং কার্যকর করা হয়, আপনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন অথবা ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন, আমরা দেখতে পাই 194 ধারায় বলা আছে। আর যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য আপনি মিথ্যা সাক্ষ্য দান করলেন, সাজা হচ্ছে 195 ধারায়। এই পর্যন্ত হচ্ছে আমাদের সাজার বিধান 193, 194, 195 বা 196 থেকে 200 পর্যন্ত, সেগুলোতে বলা আছে 193 ধারায় সাজা পাবে। কি পড়েছি আমরা? মিথ্যা সাক্ষ্য সত্য বলে ব্যবহার, মিথ্যা সাক্ষ্য বলে জ্ঞাত সাক্ষ্য সত্য বলে ব্যবহার 196, দণ্ড পাবে 193 মতো। মিথ্যা সার্টিফিকেটে স্বাক্ষর দেওয়া, মিথ্যা সার্টিফিকেটে স্বাক্ষর দেওয়া মিথ্যা সাক্ষ্য দান বলে বিবেচিত হবে 193 ধারায় দণ্ডিত পাবে 197 বলা আছে। মিথ্যা বলে জ্ঞাত সার্টিফিকেট সত্য বলে ব্যবহার 198 ধারা, সাজা পাবে 193 মতো। আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ঘোষণায় মিথ্যা বিবৃতি দান, মিথ্যা বিবৃতি দান আমরা দেখতে পাই 199 ধারায় বলা আছে, তবে শাস্তি পাবে 193 ধারায়। আর মিথ্যা ঘোষণা সত্য বলে ব্যবহার 200 ধারায়, সাজা পাবে 193 ধারা অনুযায়ী, যা বলা আছে 200 ধারায়। দেন আমরা দেখতে পাই 201, 201 অপরাধের সাক্ষ্য প্রমাণ বিলোপ করা, অপরাধীকে অব্যাহতি দানের জন্য। উদ্দেশ্যটা কি? অপরাধীকে অপরাধের দায় হতে অব্যাহতি দানের জন্য। এক্ষেত্রে মিথ্যা সংবাদ দেওয়া, একটা হচ্ছে 177 ধারায় পড়েছি মিথ্যা সংবাদ পরিবেশন, আর 201 আমরা পাইতেছি হচ্ছে অপরাধের সাক্ষ্য প্রমাণ বিলোপ সাধনের জন্য মিথ্যা সংবাদ দেওয়া। অপরাধের সাক্ষ্য প্রমাণ বিলোপ সাধনের জন্য মিথ্যা সংবাদ দেওয়া 201 ধারায় সাজার বিধান। আমরা কি পড়েছিলাম? আলামত গোপন করলেন, আলামত গোপন করলেন। একজন ব্যক্তি ছেলে কাউকে মেরে ফেলছে বা ছেলের বউকে ছেলে মেরে ফেলছে, বাবা ছেলেকে বাঁচানোর জন্য দুইজনে মিলে লাশটা গুম করে ফেললো, এটা হচ্ছে 201। গুম করলো পাশাপাশি সংবাদ দেওয়ার বিষয়টা তিনি সংবাদ দিলেন না, জানাইলেন না, 202 ধারায়। আবার সংবাদ দিলেন, মিথ্যা সংবাদ দিলেন, এমন সংবাদ যে গত 4 দিন যাবত আমার বৌমাকে পাওয়া যাচ্ছে না, এরকম আছে না? তাহলে আমরা দেখতে পাই আপনি অপরাধের সাক্ষ্য প্রমাণ বিলোপ সাধন করলেন 201, সেটা সে সংবাদটা দিলেন না 202, আবার দিলেন মিথ্যা সংবাদ দিলেন 203 ধারায় সাজার বিধান। 204 পড়েছিলাম মিথ্যা দলিল, দলিল যে প্রণয়ন করলেন কাউকে শাস্তি দিতে বাঁচানোর জন্য, সে দলিল যদি ধ্বংস করা হয়, সাক্ষ্য প্রমাণ হিসেবে যাতে কোনো দলিল উপস্থিত করা না যায় সেগুলো যদি ধ্বংস করেন, সাজার বিধান 204। দেওয়ানি বা ফৌজদারি মামলায় আপনি যদি মিথ্যা পরিচয় দেন, ছদ্মবেশ ধারণ করেন,
আমরা দেখতে পাই 205-এ সাজার বিধান রয়েছে। দেন পড়েছিলাম মিথ্যা দাবি উপস্থাপন করা 209, প্রতারণামূলকভাবে ডিগ্রি লাভ করা 210, মিথ্যা যে অভিযোগ উত্থাপন করা হয়, মিথ্যা অভিযোগ উত্থাপন 211, অথবা মামলা। তাহলে মিথ্যা দাবি এটা একটা বিষয় 209 ধারায়, মিথ্যা দাবি 209, যে দাবিটা দাবি করাটা অযৌক্তিক। আপনি জানেন যে এই সম্পত্তিতে আপনার ভাগ নাই, তথাপি একটা দাবি উত্থাপন করলেন, একটা প্রেশার ক্রিয়েট করা, এটা হচ্ছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা 209। আবার কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা অভিযোগ করা বা মামলা করা 211, এটা আমরা জেনেছি ইতোমধ্যে। মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দাখিল করা বিভিন্ন আইনে আমরা পড়েছি 211। দেন আমরা পড়েছিলাম আশ্রয় দান, একই বিষয়, সব জায়গায় ডাকাতের কথা বলা আছে, বাট ডাকাত ডাকাত পার্থক্য আছে। কোন ডাকাতকে শাস্তি হতে বাঁচানোর জন্য যদি আশ্রয় দান করেন, সেক্ষেত্রে অপরাধীকে আশ্রয় দান বলে বিবেচিত হবে 212 ধারায়। দণ্ডপ্রাপ্ত অপরাধী, যে ক্ষেত্রে 2টা মামলায় ডাকাতির জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাকে যদি আপনি আশ্রয় দান করেন, সেক্ষেত্রে দণ্ডাজ্ঞাধীন অপরাধীকে আশ্রয় দান বলে বিবেচিত হবে 216। আর কোন ডাকাত বা দস্যুকে পুনরায় কোন ডাকাতি বা দস্যুতা করার জন্য সুবিধা বিধানের জন্য আশ্রয় দান করলেন, সাজা হবে 216 ক ধারায়। অর্থাৎ সবই ডাকাত, তার পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অপরাধী, আরেকটা হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধী, আরেকটা হচ্ছে ডাকাত বা দস্যু প্রকৃতির লোককে আরেকটা ডাকাতি করার জন্য সুবিধা দিলেন। তাহলে 212 অপরাধীকে আশ্রয় দান, দণ্ডাজ্ঞাধীন অপরাধী আশ্রয় দান 216। আর 216 কত আমরা পেয়েছি, ডাকাত বা দস্যু প্রকৃতির লোক, ডাকাত বা দস্যু প্রকৃতির লোক যাকে অন্য আরেকটা ডাকাতি করার জন্য, দস্যুতা করার জন্য সুবিধা দিচ্ছেন, সাজা হবে 216 ক ধারায়। এই 212, 216, 216 ক, এই তিনটার ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যতিক্রম আছে একটা। ব্যতিক্রম কয়টা? একটা ব্যতিক্রম আছে। পাশাপাশি 216 কতে বলা আছে ব্যতিক্রম একটা, ব্যাখ্যা একটা। 216 কতে বলা আছে ব্যতিক্রম একটা, ব্যাখ্যা একটা। ব্যাখ্যাটা একটু শুনেন, সবার জন্য বলা। ডাকাতি বা দস্যুতা বাংলাদেশের অভ্যন্তরে কি বাইরে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, তার কোনো বাস্তব গুরুত্ব নাই। কই করবেন সেটা বিষয় না, আপনার ঘরের ভিতরে করছে, আপনি তারা সুযোগ দিচ্ছেন, রাখছেন, সেটাই আশ্রয়দান বলে বিবেচিত হবে, যা আমরা দেখতে পাই 216 ক। বুঝা গেছে? দেন আমরা পড়েছিলাম কাউকে শাস্তি হতে বাঁচানোর জন্য, কাউকে শাস্তি হতে বাঁচানোর জন্য আপনি আইনের আদেশ অমান্য করলেন 217। কাউকে শাস্তি হতে বাঁচানোর জন্য আইনের আদেশ, একটা হচ্ছে আদেশ অমান্য করা, আর হচ্ছে ভুল নথি প্রণয়ন করা। আদেশ অমান্য 217, ভুল নথি 218। বলেছিলাম কিনা, জনৈক ব্যক্তি 100 বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন, 50 বোতল জব্দ তালিকা তৈরি করলেন, তাহলে এই যে 50 বোতল মেরে দিলেন বা তিনি জব্দ তালিকা উত্তোলন করেন নাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা বিষয় হচ্ছে আইনের যে আদেশ সেই অনুযায়ী কাউকে শাস্তি হতে বাঁচানোর জন্য ভুল নথি প্রণয়ন করলেন 218 ধারায়। আর যদি কোনো 100 বোতল ফেন্সিল উদ্ধার করছেন, কোনোটাই জব্দ তালিকায় করেন নাই, সেক্ষেত্রে 217 ধারায় টোটালি আইনের আদেশ অমান্য করা হয়েছে। দেন আমরা পড়েছিলাম আইন বিরুদ্ধ রিপোর্ট প্রণয়ন, আইন বিরুদ্ধ রিপোর্ট প্রণয়ন 219। আইন বিরুদ্ধ গ্রেফতার, যাকে গ্রেফতার যোগ্য নয় তাকে গ্রেফতার করা 220। গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার না করা 221। দণ্ডাজ্ঞাধীন ব্যক্তিকে গ্রেফতার না করা 222। গ্রেফতার করলেন, সরকারি ব্যক্তির কাছ থেকে সে পলায়ন করলো, যার অবহেলায় পলায়ন করলো, তার শাস্তি 223। অপরাধী নিজে যদি বাধা দান করে, গ্রেফতার করতে গেছেন, অপরাধী নিজে বাধা দান করছে, 224 ধারায় সাজার বিধান। অপরাধীর আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন বাধা দান করছে, 225 ধারায় সাজার বিধান। আবার অপরাধীর আত্মীয় স্বজন বাধা দান করে অপরাধীকে ছিনাইয়া নিছে, 225-এর খ ধারায় সাজার বিধান। খুকি খ ধারায় সাজার বিধান। আর অপরাধীকে গ্রেফতার কালে অপরাধীকে পলায়নের জন্য সুবিধা বিধান করলেন আপনি নিজে, সরকারি কর্মচারী, 225-এর ক ধারায় সাজার বিধান রয়েছে। আর সর্বশেষ পড়া আজকের জন্য 227 ধারায় আমরা ইতিমধ্যে জেনেছি ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী অপরাধীকে মুক্তি প্রদান করা হয় শর্তে অথবা বিনা শর্তে। যে শর্তে অপরাধীকে মুক্তি প্রদান করা হয়েছে সে শর্ত যদি লঙ্ঘন করেন, আমরা দেখতে পাই সাজার বিধান রয়েছে 217 ধারায়। যেমন কোন অপরাধী পুলিশকে ধাক্কা মেরে বা পুলিশের নিকট থেকে পলায়ন করলো, তার বিরুদ্ধে মামলা করে 224। তেমনি
কোনো অপরাধীকে যে শর্তে মুক্তি প্রদান করা হলো সেই শর্ত যদি লঙ্ঘন করেন পুনরায় তাকে গ্রেফতার করার বিধান রয়েছে। গ্রেফতার করে মামলা দিবেন কত ধারায়? 227 ধারায় মামলা দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা তাহলে পড়লাম হচ্ছে কততম অধ্যায় পর্যন্ত, খেয়াল করেন সবাই। ইতিমধ্যে আমরা 192 থেকে 192 থেকে আমরা পড়েছি হচ্ছে 229 পর্যন্ত, যেক্ষেত্রে 191 থেকে শুরু হয়েছে মিথ্যা সাক্ষ্য এবং সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধ, 11তম অধ্যায়। আমরা আজকে 11তম অধ্যায় পর্যন্ত থাকবো। আগামী ক্লাসে আবারও রিভিশনে থাকবো আমরা ইনশাল্লাহ। দয়া করে সবার কাছে একটাই অনুরোধ, আমি যে এতক্ষণ আলোচনায় ছিলাম এটা যেন ফলপ্রসূ হয়, আপনাদের সুবিধার জন্যই করা। দয়া করে এগুলো কন্টিনিউ শুনতে থাকবেন যেন আমাদের কিছু না কিছু মাথায় থাকে। ভালো থাকেন সবাই। আপনাদেরকে এখন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম।